খারাপ লেগেছিল খুব। পরে আবার যোগাযোগ করে অনন্যা আমাকে বন্ধু হিসেবে দেখে। আমি চেষ্টা করি নিজের অনুভূতি নিয়ন্ত্রণে রাখতে। আর 10টা মানুষের মতো ভেবেছি ডিভোর্সি মেয়েকে বিয়ে করলে সমাজ কি বলবে। তবুও অনুভূতি কি থেমে থাকে? থাকে না। বছর গড়িয়েছে, কিন্তু আমার ভালোবাসা শুধু বেড়েছে। তাই সমাজের কথাকে গুরুত্ব দিই না আর। শুধু জানি ওকে চাই আমি। এখন তো আর বেকার নয়। ওকে নিজের করে নিতেও কোনো সমস্যা নেই। মাকে আগেই বলে রেখেছি যেন এই বিষয়ে বাধা না দেয়। প্রথমে মা রাজি ছিল না, কিন্তু এই কয়েক বছরে অনন্যাকে আপন করে নিয়েছেন। তবে এখন সমস্যা একটাই। মেহের রুহির দিকে তাকায়। রুহি মুগ্ধ হয়ে মেহেরের কথা শুনছিল। এরপর মেহেরের থেকে জানতে চায়। কিসের সমস্যা? মেহের একটা দীর্ঘশ্বাস ফেলে বলে, অনন্যাকে বলতে ভয় করছে। বলতে পারো এর একরকম দ্বিধা লাগছে। আর এটা অনন্যাই সৃষ্টি করেছে, বুঝলে। একদিন ওকে কথার ছলে বলেছিলাম তুই আবার বিয়ে কর, নিজের জীবনকে নিয়ে আরেকবার ভেবে দেখ। সেই দিন ও আমাকে ঝাড়ি মেরে 3-4 দিন কথা পর্যন্ত বলেনি। এখন যদি বলি আমি ওকে ভালোবাসি, বিয়ে করতে চাই, তাহলে হয়তো জীবনেও কথা বলবে না। আর এটা আমি চাই না। তাই তোমাকে দিয়েই বলাবো। রুহি ব্রুকুচকে বলে। আমি বললে কি সে রাগ করবে না? মেহের বাঁকা হেসে বলে, তুমি বলবে, এরপর ও কেমন রিয়েক্ট দেয় দেখবে। যদি দেখো যে ও রাগ করেছে, তখন বলবে যে তুমি মজা করেছো। এতে অত্যন্ত আমাদের বন্ধুত্বটা বেঁচে থাকবে। রুহি জিজ্ঞাসা করে। অনন্যা আপু রাজি না হলে কি আপনি অন্য কাউকে বিয়ে করবেন? মেহের হেসে বলে, না, বিয়ে করা হলে অনেক আগেই করতাম, কিন্তু আমার দ্বারা অনন্যা ছাড়া আর কাউকে নিয়ে ভাবা সম্ভব না। রুহি মুগ্ধ হলো মেহেরের সব কথা শুনে। কতটা ভালোবাসে মেহের অনন্যাকে। না হলে কি আর সে ডিভোর্সে জানার পরও কি তাকে এভাবে হাসি মুখে বিয়ে করার কথা ভাবতে পারে? এমন লোক খুব কমই আছে। মেহের এবার গভীর স্বরে বলে, ও যদি তোমার কথা শুনে রাগ না করে, তাহলে ওকে কিছু জিনিস দেবে, বুঝলে। কি জিনিস? একটা রিং আর লেটার। লেটারটা লিখেছিলাম অনেক আগে, কিন্তু ভয় দিতে পারিনি, তাই তুমিই দিবে। রুহি মাথা নাড়িয়ে হেসে বলে। ঠিক আছে, দিন। মেহের জিনিস দেওয়ার আগে ভ্রু কুঁচকে বলে, তুমি কিন্তু এসব আর কাউকে বলবে না, প্রমিস করো। রুহি কোমরে হাত রেখে বলে। আপনার কি আমাকে বাচাল মনে হয়? মেহের হেসে উঠে ও আর কোনো কথা না বলে হেসে পকেট থেকে রিংয়ের বক্স আর চিঠিটা রুহির দিকে বাড়িয়ে দেয়। রুহিও হাসি মুখে তা হাত বাড়িয়ে নেয়। মেহের এরপর রুহির মাথায় হাত বুলিয়ে দিয়ে ছাদ থেকে ধীরে ধীরে চলে যায়। সব সময় অনন্যা বেশ নিঃশব্দ হয়ে যায়। শূন্য দৃষ্টি নিয়ে তাকিয়ে থাকে সামনের দিকে, যেন কিছুই শুনতে পাচ্ছে না, কিছুই বুঝতে পারছে না। তার বিশ্বাসই হচ্ছে না মেহের তাকে ভালোবাসে, আর সেটা কলেজ লাইফ থেকেই। তার মনে পড়ে কলেজ লাইফ থেকে মেহের তাকে একটু বেশিই গুরুত্ব দিত। বাকি সবাই ছিল, কিন্তু মেহের তাকেই বেশি গুরুত্ব দিত। তাই তো তারা ভালো বন্ধু হয়ে উঠেছে। তবু অনন্যার বুকের ভেতরটা হঠাৎ কেমন যেন টনটন করে ওঠে। সে যে একজন ডিভোর্সি, ভাঙা একটা অতীত টেনে আনবে সে মেহেরের মতো নিষ্পাপ সাদা জীবনে? পারবে? রুহি এবার অনন্যার হাত দুটো ধরে ধীরে বলে, ভালোবাসা কোনো অপরাধ না আপু। মেহের ভাইয়া আপনাকে ভীষণ ভালোবাসেন। আপনি যদি ওনাকে ফিরিয়ে দেন, তাহলে উনি কতটা কষ্ট পাবেন একবার ভাবুন তো। অনন্যার চোখের কোণে পানি চিকচিক করছে। সে নিজেকে শক্ত করে সামলে নেয়, কাপা গলায় বলে, কিন্তু আমি তো একজন না আপু, রুহি থামিয়ে দেয় তাকে। এই একটা শব্দ দিয়ে নিজেকে ছোট করে ফেলবেন না। আপনার কোনো দোষ নেই। আর সবচেয়ে বড় কথা, মেহের ভাইয়া আপনাকে ভালোবাসে। এই সত্যটাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ। অনন্যা এবার নিঃশব্দে মাথা নাড়ে। তার চোখে মুখে অনুশোচনা। অপরাধীর মতো সে বলে, আমাকে ক্ষমা করে দিও রুহি, আমি ভুল বুঝেছিলাম আর তোমার আম্মুকেও আশা দিয়ে ফেলেছি। রুহি মুচকি হেসে অনন্যার কাঁধে হাত রেখে বলে, আপু, আপনি তো আমার ভালোবাসার জন্যই সব করেছেন, এতে দোষের কিছু নেই। অনন্যাও এবার হালকা হাসে, কিন্তু তার ভেতরটা এলোমেলো। সব চিন্তার কেন্দ্র এখন একটাই, মেহের। রুহি এবার ব্যাগ থেকে চিঠি আর রিংয়ের বক্সটা বের করে অনন্যার হাতে দেয়। চোখ টিপে বলে, মেহের ভাই মেহের ভাইয়া কিন্তু অনেক হ্যান্ডসাম। আপু, আপনার সাথে না একেবারে পারফেক্ট মানাবে। অনন্যা লজ্জায় মুখ নামিয়ে ফেলে। গালটা লাল হয়ে গেছে তার। রুহি তখনই উঠে দাঁড়ায়, কিন্তু অনন্যা কপাল কুঁচকে প্রশ্ন করে, আচ্ছা, মেহের তো কাল আমার কথাই বলেছিল, তাহলে আমি যখন তোমাকে বিয়ের কথা বলেছিলাম তখন তোমার মুখ লজ্জা লাল হয়ে গিয়েছিল কেন? রুহির বুকটা ধক করে ওঠে।
কিছু একটা যেন ধসে পড়ছে ভিতরে ভিতরে। সে মেঝেতে এলোমেলো দৃষ্টি ফেলে বলে, ওই এমনি। অনন্যার সন্দেহ হয়। সন্দিহান কণ্ঠে শুধায়, সত্যি করে বলো তো ব্যাপারটা কি? রুহি তখনই কথার মোড় ঘোরায়। আমার দেরি হয়ে যাচ্ছে আপু, আমি আসি। বলেই এক দৌড়ে রেস্টুরেন্টের বাইরে চলে যায়। অনন্যা হতভম্ব চোখে তাকিয়ে থাকে। তার কপালে স্পষ্ট ভাঁজ, কিছু একটা গড়বড় তো হচ্ছে। কিন্তু সে আর কিছু না ভেবে চিঠি আর রিংয়ের বক্সটা হাতে নিয়ে বসে পড়ে। বুকে একটা অচেনা অনুভূতি ঢেউ উঠছে। মেহের তাকে এতটা ভালোবাসে। আজ অনন্যা নিজের মনেও একটা অজানা আবেগ জেগে উঠছে। রাত প্রায় 12টা ছুঁই ছুঁই। রোহান একটা পার্টিতে এসেছে সেই সন্ধ্যার দিকে। এখনো বসে অ্যালকোহল পান করছে। প্রায় অনেকগুলো বোতল শেষ হয়ে গেছে। সে রুহিকে হারিয়ে ফেলবে, রুহি মেহেরের হয়ে যাবে, এসব এখনো মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে। সে কখনো এসব জিনিস খায় না, হঠাৎ খাওয়ায় নেশা তো ধরেছেই। সাথে অদ্ভুত ভাবে তার গা গুলিয়ে উঠছে। অতিরিক্ত মানসিক চাপে তার এবার বুকের ভেতর যন্ত্রণা শুরু হয়েছে। অদ্ভুত এক চিনচিনে ব্যথা লাগছে। সে বুকে হাত দিয়ে চোখ বন্ধ করে আছে, আর অন্য হাত দিয়ে অনবরত অ্যালকোহল পান করছে। তার নিজের অপরাধ বোধ, ভালোবাসা হারানোর যন্ত্রণা, সাথে তীব্র রাগ, সব মিলিয়ে সে নিজেকে আর ধরে রাখতে না পেরে কাছেই একটা পার্টিতে এসে মদ্যপান করছে। আরো কিছুক্ষণ পর তার বুকের ব্যথাটা বেড়ে গেল। সে এবার বুকে হাত চেপে ধরে ধীরে ধীরে চেয়ার থেকে নিচে পড়ে গেল এবং জ্ঞান হারিয়ে ফেলল। এদিকে রাত গভীর হচ্ছে, কিন্তু রুহানের কোনো খোঁজ নেই। সারাটা বাড়ি যেন অজানা আতঙ্কায় জমে গেছে। সবার চোখে মুখে উদ্বেগের ছাপ। বসার ঘর জুড়ে নিঃশব্দ আতঙ্ক। অনন্যা বারবার ফোন দিচ্ছে রুহানকে, কিন্তু কোনো সাড়া নেই। মোবাইলে কল ঢুকছে ঠিকই, কিন্তু ফোন রিসিভ হচ্ছে না। তার ভাইটা সেই দুপুরে যে রেগে বেরিয়েছিল আর ফিরে আসেনি। অনন্যা রুহানের অফিসেও ফোন করেছিল, সেখানে থেকেও জানা গেল আজ সে অফিসেই যায়নি। তবে কোথায় গেল সে? রায়ান, ঈশান আর সাব্বির মিলে ঢু মেরে এসেছে শহরের অর্ধেক জায়গা, তবু মেলেনি কোনো খোঁজ, মেলেনি কোনো সাড়া। শেষমেশ হতাশ হয়ে ফিরে আসে। রুস্তম সিদ্দিকের চোখে চিন্তার রেখা আরো গাঢ় হয়ে ওঠে। হঠাৎই বুকে ব্যথা অনুভব করেন তিনি। প্রেশারটা যেন একটু একটু করে চড়তে শুরু করেছে। তবু বুকের ব্যথাকে উপেক্ষা করে কঠিন গলায় তিনি বলেন, পুলিশে খবর দাও রায়ান, আমার ছেলেটা কোথায় গিয়েছে জানি না, কোনো অঘটন ঘটেনি তো? উষা বেগম এগিয়ে এসে ধীরে ধীরে বলেন, আপনি চিন্তা করবেন না, রোহান ঠিক ফিরে আসবে ইনশাল্লাহ। কিন্তু তার শান্ত সুর যেন কারো কানে পৌঁছায় না। জামেলা বেগম ঠোঁট বাঁকিয়ে কটাক্ষ করে বলেন, এই সময়ও কি শান্ত থাকা যায়? কে জানে ছেলেটা কোথায় পড়ে আছে, আর এখানে শান্তির বুলি আওড়া হচ্ছে। রিমাও মায়ের সুরে গলা মেলায়, উনিই তো বললেন নিজের ছেলে তো নয়, তাই শান্তির উপদেশ দিতে সুবিধা হয়। উষা বেগম একটুও মুখ তুলে তাকান না, চোখ নামিয়ে নীরবে সব গিলে ফেলেন। যেন অভ্যাস হয়ে গেছে অপমান সহ্য করার। এই পর্যায়ে সাদমান সিদ্দিকের ধৈর্যচ্যুতি ঘটে। তিনি ধমকে বলেন, চুপ করো তোমরা, এখন এসব বলার সময় নয়। তারপর রায়ানের দিকে তাকিয়ে বলেন, রায়ান, সময় নষ্ট করো না, এবার পুলিশের কাছেই যেতে হবে। রায়ান, সাব্বির, ঈশান তখনই পুলিশের কাছে যাওয়ার জন্য পা বাড়ায়। কিন্তু ঠিক সেই মুহূর্তে তার পকেটের ভেতর থাকা ফোনটা বেজে ওঠে। রায়ান তড়িঘড়ি করে ফোনটা বের করে দেখে রুহান নামটা ভেসে উঠেছে। তার চোখে মুখে এক ঝলক স্বস্তির আলো ফুটে ওঠে। চিৎকার করে সবাইকে জানায়, রায়হানের নাম্বার থাকলে কল এসেছে। মুহূর্তেই ঘরে টান টান উত্তেজনা ছড়িয়ে পড়ে। রুস্তম সিদ্দিকী উঠে দাঁড়িয়ে বলেন, ফোন ধরো তাড়াতাড়ি। রায়ান দ্রুত ফোনটা রিসিভ করে লাউড স্পিকারে দিয়ে দেয়। ও পাশ থেকে শোনা যায় এক অপরিচিত পুরুষালী কণ্ঠ। হ্যালো। রায়ান কপালে ভাঁজ ফেলে জিজ্ঞেস করে, কে বলছেন? রুহান কোথায়? ও পাশ থেকে আবার লোকটি বলে, আপনি যাকে খুঁজছেন তিনি এখন অচেতন। পার্টিতে উনি অনেকক্ষণ ধরেই মদ্যপান করছিলেন, হঠাৎ করে মাটিতে লুটিয়ে পড়েন। ঘরে যেন নিস্তব্ধতার বজ্র নেমে আসে। রায়ানের মুখের ভাষা হারিয়ে যায়। রুস্তম সিদ্দিকের চোখে অন্ধকার নেমে আসে। অনন্যা এক ঝটকায় কান্নায় ভেঙে পড়ে। ভাই তো দুপুরেও ভালো ছিল। উষা বেগম ছুটে গিয়ে এক গ্লাস পানি এনে রুস্তম সিদ্দিকের কাঁপতে থাকা হাতে তুলে দেন। তিনি কাঁপা গলায় বলেন, আমার ছেলেকে তাড়াতাড়ি বাড়ি নিয়ে আসো রায়ান। রায়ান আর দেরি করে না। ঈশান আর সাব্বিরকে নিয়ে দৌড়ে বেরিয়ে যায়। এক মুহূর্ত নষ্ট না করে লোকটির দেওয়া ঠিকানার উদ্দেশ্যে রওনা দেয়। রাত তখন অনেকটাই গভীর। চোখে মুখে উৎকণ্ঠা আর দুশ্চিন্তা নিয়ে রায়ান, ঈশান আর সাব্বির ছুটে এলো সেই পার্টি ভেন্যুতে।
ভেতরে ঢুকেই চারদিকে নজর রাখছে তারা। আলোর ঝলমলে পরিবেশ, উচ্চ সাউন্ড, অথচ কারো চোখে কিছুই নেই। সবাই ব্যস্ত নিজস্ব আনন্দে। তাদের চোখ থেমে গেল পার্টির এক কোনায়। মাটিতে অচেতন হয়ে পড়ে আছে রুহান। চারপাশে দাঁড়িয়ে আছে কিছু অচেনা মুখ। কারো চোখে কৌতূহল, কারো চোখে উদাসীনতা। রায়ান ছুটে গিয়ে রুহানের গালে আলতো হাত দিয়ে ডাকে, রুহান ভাই চোখ খোল প্লিজ। ঈশান তড়িঘড়ি করে বলে, রায়ান, দেরি করা যাবে না, ওকে দ্রুত হসপিটালে নিতে হবে। আর এক মুহূর্তও নষ্ট না করে তিনজন মিলে অচেতন রুহানকে গাড়িতে তুলে নেয়। হাসপাতালে পৌঁছেই শুরু হয় হুলস্থুল। রাত গভীর হওয়ায় ডাক্তার পাওয়া দায়। তবুও অনেক অনুরোধার চেষ্টায় একজন অভিজ্ঞ ডাক্তার এসে হাজির হন। রুহানকে তড়িঘড়ি করে কেবিনে নেওয়া হয়। চিকিৎসা শুরু হয়। রক্তচাপ খুব নিচ্ছে, শরীর শীতল, নিঃশ্বাস অগভীর। রায়ান সেই মুহূর্তেই বাসায় ফোন করে জানায়। কিছুক্ষণের মধ্যে হাসপাতালে হাজির হন অনন্যা, মার্জিয়া বেগম, সাদমান সিদ্দিকী আর কাইয়ুম সিদ্দিকী। শরীর খারাপ থাকায় রুস্তম সিদ্দিকীকে আনা হয়নি। হাসপাতালের করিডোরে ছড়িয়ে থাকে নীরবতা আর আতঙ্ক। অনন্যা ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। ওর ভাই তো কখনো এসব খেত না। মার্জিয়া বেগম নির্বাক হয়ে বসে আছেন, মুখে কোনো শব্দ নেই। সবার মধ্যে তখন একটাই প্রার্থনা, রুহানের যেন কোনো ক্ষতি না হয়। কিছুক্ষণ পরই ডাক্তার বেরিয়ে আসলো। এরপর রায়ানদের দিকে তাকিয়ে বলেন, উনি মনে হয় আগে অ্যালকোহল পান করতেন না, তাই না? রায়ান মাথা নাড়িয়ে উদ্বিগ্ন স্বরে বলে, না, এইটাই প্রথম। ডাক্তার চিন্তিত ভঙ্গিতে বলেন, তাহলে শরীরে এমন প্রতিক্রিয়া হওয়াটা স্বাভাবিক। অতিরিক্ত পরিমাণে অ্যালকোহল পান করার কারণে ওনার শরীরে একসাথে কয়েকটা জটিলতা দেখা দিয়েছে। লিভার সেল ড্যামেজ, ডিহাইড্রেশন, শ্বাস প্রশ্বাসে ভারসাম্য হারানো, এমনকি রক্তে শর্করার মাত্রা বিপজ্জনকভাবে কমে গিয়েছে, যেটা আমরা বলি হাইপোগ্লাইসেমিয়া। আমরা স্টমাক ওয়াশ করেছি, ইনফিউশন দিয়েছি, তাই আপাতত শরীরের দিক থেকে উনি সেফ। কিন্তু এক মুহূর্ত নীরবতা। সকলে নিঃশ্বাস বন্ধ হয়ে আসে। অনন্যা ভীত কণ্ঠে জিজ্ঞাসা করে, কিন্তু কি ডাক্তার? ডাক্তার একটু থেমে গভীর দৃষ্টিতে অনন্যার দিকে তাকিয়ে বলেন, আমি নিশ্চিত উনি মানসিকভাবে চরম চাপে আছেন। এই ধরনের শারীরিক বিপর্যয় সাধারণত একা আসে না। মানসিক চাপের সঙ্গে শরীর যখন আর নিতে পারে না, তখন এমনটা হয়। আপনার ভাইয়ের হৃৎপিণ্ডে আমরা একটি অ্যাকিউট স্টেট রিয়াকশান পেয়েছি, যেটাকে আমরা বলি ব্রোকেন হার্ট সিনড্রোম। রায়ান গম্ভীর কণ্ঠে বলে, মানে হার্ট অ্যাটাক? ডাক্তার মাথা নাড়িয়ে বলেন, প্রায় তাই, কিন্তু বয়সের কারণে নয়, মানসিক আঘাত এবং হঠাৎ ভেঙে পড়ার কারণে। অনন্যা কান্না চেপে বলে, এখন তাহলে আমার ভাইয়ের কি হবে? ডাক্তার একটু ধীর কণ্ঠে বলেন, শরীর আমরা সামলে নিয়েছি, কিন্তু মন, তা আজও রক্তচাপ, হার্টবিট বা ইনফিউশন দিয়ে সারানো যায় না। ওনার যেটা দরকার সেটা হলো শান্তি, মানসিক স্থিতি, এমন কিছু যা ওনার মনে জমে থাকা কষ্টটা কমাতে পারে। অনন্যা এবার অবাক কণ্ঠে বলে, কিন্তু ভাই তো সেই ছোটবেলায় মায়ের জন্য কষ্ট পেত এবং বড় হয়েও মাঝে মাঝে কষ্ট পেত, কিন্তু এতদিন পরে এমনটা তো হওয়ার কথা নয়। তাহলে কেন আজ? হঠাৎ অনন্যার মনে পড়লো আজ দুপুরে রুহান মেহের আর রুহির ব্যাপারে কথা শোনার পর রেগে বেরিয়ে গেছিল। এরপর আর বাড়ি ফেরেনি। তাহলে কি রুহি ঘটিত কিছু হয়েছে? এদিকে ডাক্তার আবার বলেন, আমার মনে হয় না উনি ছোটবেলার কোনো বিষয়ে আপসেট। যা হয়েছে তা সাম্প্রতিক সময়ে হয়েছে। ওনার জ্ঞান ফেরার পর বাকিটা বোঝা যাবে। তবে হ্যাঁ, ওনাকে একদম চাপ দেওয়া যাবে না। ওনার ইচ্ছাকে প্রাধান্য দেওয়ার চেষ্টা করবেন। আপাতত উনি রেস্টেই থাকুক, সকালেই জ্ঞান ফিরবে। সবাই সম্মতি জানায়। এদিকে রায়ান, ঈশান, সাব্বির তিনজনই বুঝতে পারছে না রুহানের মন কোন ব্যাপার নিয়ে ডিপ্রেশনে আছে। ডাক্তার চলে যায়। সাদমান সিদ্দিকী এবার রায়ানের দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে জিজ্ঞাসা করেন, রুহান কি কাউকে ভালোবাসে? রায়ান তৎক্ষণাৎ মাথা নাড়িয়ে বলে, না না, রুহান তো কাউকে ভালোবাসে না। সাদমান সিদ্দিকী বলেন, তাহলে রুহানের জ্ঞান ফেরা অবধি আমাদের অপেক্ষা করা উচিত। সবাই মাথা নাড়ে। সকাল 8টা নাগাদ রুহান সজ্ঞানে ফিরে আসে।
ধীরে ধীরে চোখ মেলে চারপাশে অবলোকন করে বোঝার চেষ্টা করে সে এখন ঠিক কোথায় আছে। একটু পরে তার বোধগম্য হয় এটা একটা হাসপাতাল, আর সে হাসপাতালের বেডে শুয়ে আছে। রুহানের হাতে স্যালাইন, এর পাইপ লাগানো, মুখে অক্সিজেন মাস্ক। তার পাশে অনন্যা বসে আছে, চোখে তার পানি। আর একটু দূরেই রায়ান, ঈশান, সাব্বির দাঁড়িয়ে আছে। বাকিরা রাতে বাড়ি ফিরে গেছে। রুহান অক্সিজেন মাস্কটা খুলতে চাইলে অনন্যা বাধা দেয়। সে নরম স্বরে বলে, খুলিস না ভাই, তুই এখন রেস্ট নে। কিন্তু রুহান অনন্যার কথা শুনে না। তার ভেতরে এখনো ঝড় বইছে। তার যে রুহিকে প্রয়োজন, না হলে যে রুহি মেহেরের হয়ে যাবে। সে মাস্কটা খুলে কাপা কণ্ঠে বলে, রুহিকে আসতে বলো আপু। মুহূর্তেই সবাই চমকে যায়। রুহান রুহিকে খুঁজছে, কিন্তু কেন? সবার ভেতরেই প্রশ্ন জাগে। অনন্যার সন্দেহ এবার তীব্র হয়। তার ভাই কাল দুপুরেও রুহির বিয়ের কথা শুনে রেগে বেরিয়ে গেছিল, আর এখন জ্ঞান ফেরার পরও রুহিকেই খুঁজছে। তাহলে কি তার কষ্টটা কোনোভাবে কি রুহিকে ঘিরে? সে এবার নিজেকে সামলে রুহানের মাথায় হাত বুলিয়ে দিয়ে নরম কণ্ঠে শুধায়, তোর কি রুহির জন্য কষ্ট হচ্ছে ভাই? রুহানের চোখ মুখ ফোলা, চোখ দুটো ভালো করে খুলতে পারছে না। তবুও সে চোখ ছোট ছোট করে তার আপুর দিকে তাকিয়ে কাপা কণ্ঠে বলে, ভীষণ কষ্ট হচ্ছে। তুই মেহেরের ভাইয়ার সাথে রুহির বিয়ে দিস না আপু। রুহি শুধু আমার, ওকে আসতে বল না। আমার বুকে ভীষণ ব্যথা করছে। অনন্যার চোখে পানি চলে এসেছে তার ভাইয়ের হাহাকার শুনে। বাকিরাও কেমন থ হয়ে আছে। রুহান পুনরায় তার আপুকে কাপা কণ্ঠে বলে, তুই মেহেরের ভাইয়ার সাথে রুহির বিয়ে দিয়ে দিবি? অনন্যা কাঁদতে কাঁদতে তার ভাইয়ের কপালে চুমু দিয়ে বলে, না ভাই, রুহি শুধু তোর হবে, আর কারো না। মেহের রুহিকে পছন্দ করে না, আর না রুহি মেহেরকে পছন্দ করে। আমি ভুল বুঝেছিলাম ভাই। রুহানের বুকের ভারটা যেন একটু কমলো। তাও মেহেরের দেওয়া জিনিসগুলো রুহি হাসি মুখে নিয়েছিল। এই দৃশ্যটার কথা বলতে পারছে না, তাই সে তার আপুর থেকে আগের ন্যায় জিজ্ঞাসা করে, তাহলে মেহের কেন রুহিকে রিং আর চিঠি দিল? অনন্যা বুঝতে পারছে তার ভাই মেহের আর রুহিকে ছাদে হয়তো একসাথে দেখেছিল। সে এবার আয়ানদের দিকে তাকিয়ে অনুনয়ের সাথে বলে, তোরা একটু বাইরে যাবি, ভাইয়ের সাথে কথা ছিল। তৎক্ষণাৎ রায়ানরা সাই জানিয়ে কেবিন থেকে বেরিয়ে গেল। অনন্যা এবার ভাইয়ের মাথায় হাত বুলিয়ে দিয়ে কান্না ভেজা কণ্ঠে ধীরে ধীরে সেদিন ছাদে মেহেরের বলা সব কথা খুলে বলে। এমনকি সে যে ভুল বুঝে বিয়ের কথা বলে ফেলেছে সেসবও বলে। সব শুনে রুহানের বুক থেকে একটা কষ্ট হালকা হয়ে এলো। আবার খুশিও হলো এটা শুনে যে তার আপুকেও কেউ নিঃস্বার্থভাবে ভালোবাসে। কিন্তু সে ভুল বুঝে রুহির সাথে অন্যায় করেছে, রুহিকে কষ্ট দিয়েছে, অসম্মান করেছে। সেসবের কি হবে? রুহি তো তাকে আর ক্ষমা করবে না। রুহানের আবার বুকে ব্যথা শুরু হয়। সে জোরে জোরে শ্বাস নিতে থাকে। এদিকে অনন্যা ভয় পেয়ে যায়। সে অস্থির হয়ে বলে, ভাই কি হয়েছে তোর? রুহান নিজের কষ্ট গিলে কাপা কাপা কণ্ঠে বলে, রুহিকে আসতে বল না আপু। ওর থেকে ক্ষমা চাইবো। আমি ওকে কষ্ট দিয়ে ফেলেছি। অনন্যা করুণ কণ্ঠে বলে, হ্যাঁ, আমি এখনই রুহিকে আসতে বলছি, তুই শান্ত হ ভাই। রুহান জোরে জোরেই শ্বাস নিতে থাকে। অনন্যা এবার চিৎকার করে ডাক্তার ডাকে। ডাক্তার এসে রুহানকে একটা ঘুমের ইঞ্জেকশন দেয়, আর অল্প কিছুক্ষণের মধ্যেই রুহান ঘুমিয়ে যায়। অনন্যা আর এক মুহূর্তও দেরি করে না। সে ছুটে বেরিয়ে যায় রুহির বাড়ির উদ্দেশ্যে। এদিকে রুহানদের বাড়ির সবাই এসে একে একে রুহানকে দেখে যায়। মিথিলাও এসেছে। সে আর বাড়ি ফিরে যায় না। মিথিলাকে সব জানায় রুহান কি বলেছে, কেন এমন করলো। শুনেই মিথিলা থমকে যায়। তার মুখে বিস্ময় আর চোখে গভীর ভাবনা। রুহান যে রুহিকে ভালোবাসে সেটা এখন সকলের কাছেই স্পষ্ট। আজ শুক্রবার থাকায় রুহি কোচিংয়ে ক্লাস করাতে যায়নি। সে পড়ার টেবিলে বসে কোচিংয়ের শিক্ষার্থীদের ক্লাস টেস্টের খাতা দেখছিল। হঠাৎ করে ঘরে হুড়মুড়িয়ে অনন্যা প্রবেশ করে। রুহি থমকে দাঁড়িয়ে পড়ে। অনন্যা এসে রুহিকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে ফেলে। রুহি স্তব্ধ হয়ে আছে। তার কিছুই মাথায় ঢুকছে না। সে এবার নিজেকে সামলে নেয়। একটা ঢোক গিলে অস্থির কণ্ঠে বলে, কি হয়েছে আপু, কাঁদছেন কেন? অনন্যা এবার রুহিকে ছেড়ে দিয়ে কাপা কণ্ঠে উচ্চারণ করে, ভাই। কান্নার তোড়ে তার কণ্ঠ দিয়ে শব্দ বেরোচ্ছে না। রুহির বুক ধক করে ওঠে। রুহানের কি কিছু হয়েছে? সে এবার ধীর গলায় জিজ্ঞাসা করে, কি হয়েছে? অনন্যা রুহির হাত দুটো ধরে কাঁদতে কাঁদতে বলে, ভাই কাল রাতে ড্রিঙ্ক করে অসুস্থ হয়ে পড়েছে। ডাক্তার বলেছে সে মানসিক চাপ থেকে এমন করেছে, আর আর হার্ট অ্যাটাকও করেছে এক প্রকারের। রুহির বুক মোচড় দিয়ে ওঠে। কেমন যেন দম বন্ধ অনুভব হচ্ছে। এদিকে অনন্যা আবারও একই সুরে বলে, ভাই তোমাকে ভালোবাসে রুহি। ওর জ্ঞান ফেরার পর তোমাকে খুঁজছে।
কাল আমি ভুল বুঝে তোমার আর মেহেরের বিয়ের কথা বলায় ও রেগে ঘর থেকে বেরিয়ে গিয়েছিল। এরপর হয়তো পার্টিতে গিয়ে ড্রিঙ্ক করেছে। ও আগে এসব কখনোই খেত না। তুমি প্লিজ চলো। রুহির শরীর কাঁপছে। রুহান তার জন্য এতটা উদ্বিগ্ন হবে সে ভাবতেও পারেনি। এদিকে রুহির মা রান্নাঘর থেকে সব শুনেন। তিনিও যেন বিস্মিত হয়ে পড়েন। রুহানকে তো তিনি চেনেনি। রুহিকে কিডন্যাপারের হাত থেকে বাঁচিয়েছে। রুহি আর এক মুহূর্তও দেরি করে না। ব্যাগটা কাঁধে ঝুলিয়ে অনন্যার আগেই ঘর ছেড়ে বেরিয়ে পড়ে। অনন্যা আর দেরি না করে রুহির পেছন পেছন বেরিয়ে পড়ে। সে গাড়ির সামনে গিয়ে রুহিকে গাড়িতে উঠতে বলে। রুহি আর কোনো বাক্য ব্যয় না করে উঠে পড়ে। হসপিটালের সামনে এসে গাড়ি থামে। অনন্যা আর রুহি গাড়ি থেকে নেমে সোজা রুহানের কেবিনের সামনে চলে যায়। রুহিকে দেখে মিথিলা ছুটে আসে তার কাছে। রুহি মিথিলার থেকে কাঁপা কণ্ঠে জিজ্ঞাসা করে, উনি কোথায়? কেবিনে। কিছুক্ষণ আগে ডাক্তার ইনজেকশন দিয়েছে, তাই ঘুমাচ্ছে। অনন্যা রুহির কাঁধে হাত রেখে বলে, তুমি ভেতরে যাও রুহি। 3 ঘন্টা পর ভাইয়ের ঘুম ভাঙবে। ঘুম ভাঙলেই তোমাকে খুঁজবে। ডাক্তার বলেছে বেশি চাপ না দিতে। রুহির হাত পা যেন কেমন কাঁপছে। সে অনন্যার কথায় মাথা নাড়ায়। এরপর ধীরে ধীরে কেবিনের দিকে এগোয়। যত এগোয় ততই তার ভেতর অস্থিরতা বেড়ে যায়। অবশেষে কেবিনে প্রবেশ করে। এরপর ধীরে ধীরে রুহানের সামনে গিয়ে দাঁড়ায়। রুহানকে দেখে এসে থমকে দাঁড়ায়। রুহানের মুখটা কেমন ফ্যাকাশে হয়ে আছে। চোখগুলো ফোলা, ঠোঁটগুলো নিস্তেজ হয়ে আছে, আর বাম হাতে স্যালাইনের পাইপ লাগানো। রুহির চোখে পানি চলে আসে। সব তার জন্য হলো। সে যদি এত বাড়াবাড়ি না করে রুহানকে সব বলে দিত, তাহলে হয়তো রুহান এতটা রিয়্যাক্ট করতো না। রুহি ধীরে ধীরে এগিয়ে আসে। নিঃশব্দে রুহানের পাশ ঘেঁষে বসে। তার চোখ পড়ে ব্যান্ডেজে মোড়ানো সেই হাতে। কাল যখন চলে যাচ্ছিল শুনেছিল রুহান আবার নিজের হাতে ঘুষি মেরেছিল দেওয়ালে। বুকের ভেতর হু হু করে ওঠে। নিঃশব্দে হাতটা ছুঁয়ে দেয় রুহি, খুব আলতো করে, যেন নিজের ছোঁয়ায় ব্যথা কমাতে চায়। তারপর ঠোঁট কামড়ে চোখ নামায়। এক ফোঁটা নীরব অশ্রু টুপ করে পড়ে রুহানের আঙ্গুলের পাশে। সে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে রুহানের দিকে। মনে হয় চোখ সরালেই সে হারিয়ে যাবে। নিজের শরীরটাও ভালো লাগছে না। কাল ঘুমহীন রাত কাটিয়েছে। ক্লান্ত চোখে তাকিয়ে থাকতে থাকতে কখন যে চোখ বুঝে এসেছে টেরই পায়নি। নিঃশব্দে সে রুহানের বাহুতে মাথা টেকিয়ে ঘুমিয়ে পড়ে। ঘুমের ঘোরেই ধীরে ধীরে জড়িয়ে ধরে রুহানকে। মাথা রাখে তার বুকের উপর, যেন এই বুকের কাছে তার সমস্ত নিরাপত্তা। প্রায় 3 ঘন্টা পর রুহানের ঘুম ভাঙে। মস্তিষ্ক সচল হতেই সে অনুভব করে তার বুকের উপর যেন ভারী কিছু একটা পড়ে আছে। কারো নিঃশ্বাসের উষ্ণতা ধীরে ধীরে গড়িয়ে পড়ছে তার বুকে। সে এবার তাকিয়ে দেখে এটা রুহি। রুহান যেন থ হয়ে যায়। সে কি স্বপ্ন দেখছে? রুহি কখন আসলো? আর এলেই বা এভাবে তার বুকে মাথা রেখে কেন ঘুমোচ্ছে? রুহান নিজেকে সামলে ধীরে ধীরে হাত রাখে রুহির চুলে। না, এটা তার স্বপ্ন নয়, সত্যিই রুহি এসেছে। কেন জানি না তার বুকটা হঠাৎ হালকা লাগছে। রুহি এসেছে তাকে দেখতে, কিন্তু সেই সাথে মন জুড়ে এক প্রশ্ন, রুহি কি সত্যিই ক্ষমা করেছে, নাকি শুধু মানবিকতার দায়ে এসেছে? রুহান নিঃশব্দে ভেতরে ভেতরে সে উত্তর খুঁজে চলেছে। এদিকে রুহিরও এবার ঘুম ভাঙে। আধো আধো চোখ মেলে দেখে সে রুহানের বুকে মাথা রেখে ঘুমোচ্ছে। বুঝতে পেরেই সে মুহূর্তেই ছিটকে সোজা হয়ে বসে পড়ে। এভাবে উঠে বসায় রুহান হকচকিয়ে যায়। রুহি নিজেই অবাক, সে কিভাবে এত বেখেয়ালিতে ঘুমিয়ে পড়ল। সে এবার অপরাধীর ন্যায় মাথা নিচু করে মিনমিনিয়ে বলে, আমি সরি, বুঝতে পারিনি কখন ঘুমিয়ে পড়েছি। রুহান রুহির দিকে তাকিয়ে মৃদু কণ্ঠে বলে, ইটস ওকে। এরপর সে উঠে বসার চেষ্টা করে। এতক্ষণ শুয়ে থাকার দরুন শরীরটা কেমন অবশ হয়ে গেছে। শক্তি পাচ্ছে না নিজে নিজে উঠে বসার। রুহি বুঝতে পেরে ধীর গলায় বলে, আমি হেল্প করছি। রুহান কিছু বলে না, শুধু রুহির মুখের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। রুহি এবার রুহানের বাহু ধরে তাকে উঠে বসাতে সাহায্য করে। এরপর বালিশটা রুহানের পিঠে রাখে। রুহান হেলান দিয়ে চোখ বন্ধ করে একটা নিঃশ্বাস ফেলে। উঠে বসতে তার কষ্ট হয়েছে ভীষণ। রুহি রুহানের এমন অবস্থা দেখে অস্থির কণ্ঠে জিজ্ঞেস করে, আপনি ঠিক আছেন? কষ্ট হচ্ছে? রুহান ধীরে ধীরে চোখ মেলে রুহির দিকে তাকায়। রুহির সাথে কাল সে অন্যায় করেছিল, অথচ মেয়েটা এখন তার জন্য এমন অস্থির হচ্ছে। তবে ব্যাপারটাই রুহানকে অনেকটা প্রশান্তি দিচ্ছে। সে রুহির দিকে তাকিয়ে একটু ঠোঁট বাঁকায়। রুহান এভাবে তাকিয়ে থাকতে দেখে রুহির কেমন যেন লজ্জা লাগছে। সে মাথা নিচু করে ফেলে। রুহান এবার শান্ত স্বরে বলে, আমার জন্য কেন এত ভাবছো? আমি তো কষ্ট পাওয়ারই যোগ্য। রুহি তড়াক গতিতে রুহানের দিকে তাকায়।
এরপর কাপা কণ্ঠে বলে, আপনি কেন এসব বলছেন? রুহান একটু ঠোঁট বাঁকিয়ে হেসে ধীর গলায় বলে, বলতে বাধা কোথায়? যে নিজের ভালোবাসার মানুষকে সম্মান করতে জানে না, ভালোবাসার মানুষকে কষ্ট দেয়, কাঁদায়, তার ইচ্ছাকে প্রাধান্য না দিয়ে নিজের রাগ চাপিয়ে দেয়, তার তো কষ্ট পাওয়াই উচিত। তার জন্য তুমি কেন ভাববে? তোমার তো তাকে আরও ঘৃণা করা উচিত। তার আশেপাশে থাকলে সে তোমাকে আরও বেশি কষ্ট দেবে। রুহি এবার কান্না আটকাতে পারে না। সে নিঃশব্দে কেঁদে ফেলে। শব্দ করে কাঁদতে পারে না বলে তার ঠোঁট দুটো কাঁপে। রোহান থমকে যায় রুহির কান্না দেখে। মেয়েটা কাঁদছে কেন? সে তো তাকে স্পর্শও করেনি, আর রাগও তো দেখায়নি। রোহান অস্থির হয়ে বলে, হোয়াট হ্যাপেন? কাঁদছো কেন? আমি কি আবার কিছু করেছি? রুহি এবার আর কিছু না ভেবে অতিরিক্ত আবেগী হতে রোহানকে জড়িয়ে ধরে। রোহান যেন স্তব্ধ, বিমূঢ়। রুহি নিজে থেকে তাকে জড়িয়ে ধরেছে। সে তো রুহিকে অসম্মান করেছে, কষ্ট দিয়েছে ভুল বুঝে। রুহি তো মুখ ফিরিয়ে নেওয়ার কথা, কিন্তু রুহি তা না করে উল্টো আঁকড়ে ধরল। রুহি রোহানের বুকে মাথা গুজে নাক টেনে বলে, আপনি কেন এমন উন্মাদের মতো করছেন? কেন নিজেকে কষ্ট দিয়েছেন? রোহান থমকে আছে, যেন স্বপ্ন দেখছে। রুহির কণ্ঠ শোনা মাত্রই চোখ বুজে তার ছোঁয়া গায়ে মেখে নেয়। এরপর চোখ খুলে সে রুহির মাথার পেছনে হাত রেখে ভাঙা গলায় বলে, তুমি বলছো আমি উন্মাদের মতো করছি, কিন্তু প্রিয়জনকে হারানোর ভয়টা যখন বুকের ভেতর ঢোকে তখন মানুষ এমন উন্মাদী হয়ে যায়। রুহি, আমি শুধু তোমাতেই শান্তি খুঁজছিলাম, কিন্তু তোমায় কষ্ট দিয়ে ফেলেছি, যেটা আমি চাইনি। আমি চাইনি তুমি কাঁদো, চাইনি তুমি আমায় ঘৃণা করো। রুহি রোহানের বুক থেকে মাথা তুলে শীতল দৃষ্টিতে রোহানের দিকে তাকায়। তার ঠোঁট কাঁপছে, নাকটা যেন একবার ফুলে উঠছে, আবার থেমে যাচ্ছে। চোখ থেকে পানি গড়িয়ে পড়ছে অনবরত। রোহান ঘোর লাগা দৃষ্টিতে রুহির দিকে তাকায়। কান্না করলেও মানুষকে এমন মায়াবী লাগে, সেটা হয়তো রুহিকে না দেখলে যে অনুভব করতে পারত না। রোহান এবার ধীরে ধীরে রুহির চোখের পানি মুছে নেয়। এরপর ফিসফিস করে বলে, জানো তো মেহেরের সাথে তোমার বিয়ে হবে কথাটা শুনতেই বুকের ভেতর কেমন একটা যন্ত্রণা শুরু হয়েছিল, আর ভীষণ রাগও হচ্ছিল। বারবার শুধু তুমি মেহেরের থেকে রিং আর চিঠি নিয়েছো এটা মনে পড়ছিল। আর তুমিও কাল রেগে বলতে যাচ্ছিলে তুমি মেহেরকে ভালোবাসতেই পারো, কিন্তু এটা শোনার মতো ধৈর্য আমার ছিল না, তাই নিজেকে সামলাতে না পেরে রেগে তোমাকে ওভাবে স্পর্শ করে ফেলেছিলাম। বিশ্বাস করো, তাই বলে এটা না যে আমি তোমাকে ভালোবাসার নাম করে শুধু তোমাকে স্পর্শ করতে চাই, নিজের ইচ্ছাকে তোমার উপর চাপিয়ে দিতে চাই। একটু থেমে আবার বলে, শুধুমাত্র আমার রাগের কারণে আমি তোমাকে কষ্ট দিয়ে ফেলি, তাই তোমাকে আমার করে নিতেও ভয় করে। আবার তোমাকে ভুকে যাব এই ক্ষমতাও আমার নেই। তুমি অন্য কারো হবে এটা দেখার মতো সাহসও যে আমার নেই। আমি কি করব? একমাত্র মৃত্যু ছাড়া। রুহি রোহানের মুখে হাত দিয়ে তাকে থামিয়ে দেয়। রোহানের এতক্ষণের বলা প্রতিটা কথা তার মধ্যে এক অনুভূতি জাগিয়েছে, কিন্তু শেষ কথা তার একটুও পছন্দ হয়নি। সে কাপা কণ্ঠে বলে, এসব বলবেন না প্লিজ। রোহান রুহির হাতটা তার হাতের মুঠোয় নিয়ে রুহির দিকে তাকিয়ে আবারও বলে, আমি কি করব তাহলে তুমি বলো। রুহি ঢোক গেলে রোহানের মতো করে বলে, ভালোবাসলে মানুষ অনেক কিছুই করতে পারে, আর আপনি সামান্য রাগটাকেই নিয়ন্ত্রণ করতে পারবেন না। রোহানের ঠোঁটের কোণে মৃদু হাসি খেলে যায়। সে এবার মুখটা রুহির কানের কাছে নিয়ে এসে ফিসফিস করে বলে, আমি রাগ কন্ট্রোল করলে বুঝি আমার ভালোবাসার মানুষটা আমার হবে? রুহি চোখ বন্ধ করে ফেলে। তার বুক ধুকপুক করছে। সে জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে রুহানের মতো ফিসফিস করেই বলে, হতেও পারে। বলে আর এক মুহূর্তও দাঁড়ায় না, দৌড়ে বেরিয়ে যায়। এদিকে রুহানের হাসি এবার চওড়া। সে রুহি যাওয়ার দিকে তাকিয়ে একটা স্বস্তি নিঃশ্বাস ফেলে। এদিকে রুহির লজ্জামাখা মুখ নিয়ে কেবিন থেকে বের হয়। বাইরে অনন্যা, মিথিলা, মিশমি আর জনির মুখোমুখি হতেই রুহির মুখখানা থমথমে হয়ে যায়। বাকিরাও তার দিকে সরু চোখে তাকিয়ে থাকে। জনি আর মিশমি কিছুক্ষণ আগে রুহানকে দেখতে এসেছে, আর রুহি ভেতরে শুনেই তারা বাইরে অপেক্ষা করছিল। অনন্যা এবার গলা খাকারি দিয়ে রুহিকে জিজ্ঞাসা করে, ভাইয়ের ঘুম ভেঙেছে? রুহি মাথা নাড়িয়ে হ্যাঁ বোঝায়। মিথিলা এবার মজা করে রুহিকে সিরিয়াস ভঙ্গিতে বলে, তুই একটা অসুস্থ মানুষকে দেখতে গিয়ে এভাবে লজ্জা পেয়ে বেরোলি কেন? রুহি হক চকিয়ে যায়। এই বেয়াদবটা যে তাকে ইচ্ছা করেই লজ্জায় ফেলছে সেটা সে বুঝতে পারছে। বাকিরা মিথিলার কথা শুনে ঠোঁট টিপে হাসে।
রুহি এবার তড়িঘড়ি করে বলে, আমি এখন আসছি। বলে দ্রুত কদম ফেলে বেরিয়ে যায়। জনি আর মিশমি এবার রোহানকে দেখতে কেবিনে প্রবেশ করে। জনি ঢুকতে ঢুকতেই রোহানের দিকে কটাক্ষ ছুড়ে বলে, আজকাল মানুষ ছেঁকা খেয়ে বাংলা সিনেমার হিরোদের মতো মালও খায় দেখি, এত উন্নতি কবে হলো? রোহান গম্ভীর মুখে চোখ সরু করে জনির দিকে তাকায়। এদিকে মিশমিও ঠোঁট টিপে হাসে। লোকটা সিরিয়াস টাইমেও এমন মজা করে। জনি এবার রোহানের পাশে বসে তার পিঠে আলতো চাপড় দিয়ে বলে, কিরে ভাই, শেষমেশ তেজপাতার প্রেমে হাবুডুবু খাচ্ছিস তুই? তুই না কোনো মেয়েকে পাত্তা দিস না, তাহলে তেজপাতার জন্য এমন কি করলো যে তুই একেবারে তার জন্য হার্ট অ্যাটাক করে ফেলেছিস? রোহান দাঁতে দাঁত চেপে বলে, শাট ইওর মাউথ স্টুপিড। জনি কি থামবার পাত্র? সে তার মতো বকবক করেই যাচ্ছে। এদিকে রোহান আর মিশমি বিরক্ত হচ্ছে। মিশমি বুঝতে পারে না মানুষ একটা রোগীকে দেখতে এসে এসব বলে। রুহি হাসপাতাল থেকে ফিরে চুপচাপ গোসল সেরে রুমে ঢুকে। রুমে আসতেই তার মা সামনে এসে আস্তে করে বলে উঠলেন, ছেলেটা এখন কেমন আছে রে? রুহি ভ্রু কুঁচকে তার মায়ের দিকে তাকালো। তার মা কি রোহানের কথা বলছে? সে তো যাওয়ার আগে তার মাকে বলেও যায়নি কোথায় যাচ্ছে। তাহলে কিভাবে জানলো রোহানের কথা? তুমি কিভাবে জানলে আমি কোথায় গিয়েছি? রুহির মা স্বাভাবিক কণ্ঠে বলে, অনন্যা তোকে যখন রুহানের অসুস্থতার কথা বলছিল তখন আমি রান্নাঘর থেকে সব শুনেছি। রুহি বিব্রত বোধ করলো। তবে কি তার মা এটাও জেনে গেছে যে রুহানের এই অবস্থার জন্য সে জড়িত? আর অনন্যা যে তখন বলল রুহান তাকে ভালোবাসে, এটাও কি শুনে ফেলল? ভেতরে বিব্রত বোধ করলেও মুখে নির্লিপ্ত ভাব এনে বলে, ও, উনি আগের তুলনায় এখন মোটামুটি সুস্থ আছেন। জাহেদা বেগম মুখে আর কিছু বললেন না, নিজের কাজে ফিরে গেলেন। রুহি এবার খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম নিল। বিকেলে রুহি ঘরে বসে এদিক ওদিক পাইচারি করছে। তার কি এখন রুহানকে দেখতে যাওয়া উচিত? কিন্তু মাত্র কয়েক ঘন্টা হলো সে দেখে এসেছে। এর মধ্যে আবার গেলে বিষয়টা কেমন দেখাবে না? ওদিকে তার মন মানছে না। লোকটার এই অবস্থা তো তার জন্যই হলো। এখন যদি সে এভাবে স্বার্থপরের মতো না যায় তাহলে কেমন হবে? সে এবার বিড়বিড় করে বলে, আমি বা কেন নিজেকে দোষারোপ করছি? আমি কি ওনাকে বলেছি নাকি বাপ্পারাজের মতো মদ গিলে পাগলামি করতে? জুহি মাত্রই বাহিরে থেকে খেলে এসে ঘরে প্রবেশ করেছে। রুহির কথাগুলো সে খেয়াল করতে পারেনি, কিন্তু বাপ্পারাজের নামটা শুনেছে। সে এবার তার আপুর সামনে এসে চোখ শুরু করে আগ্রহী কণ্ঠে বলে, বাপ্পারাজ কি করেছে আপু? রুহি জুহিকে দেখে চোখ বড় করে তাকায়। এই বাচাল আবার তার কথা শুনে ফেলেনি তো? সে ভ্রু উঁচিয়ে বলে, তুমি যে এখনই তার নাম নিলে? রুহি এবার মুখ বিকৃত করে বলে, বাপ্পারাজের মতো বলেছি, বাপ্পারাজ না। জুহি অবুঝ গোলায় ফের শোধায়, বাপ্পারাজের মতো আবার কে আছে? রুহি এবার বিরক্ত হয়ে নাক সিটকে বলে, বাপ্পারাজের সেকেন্ড ভার্সন। তুই এসব বুঝবি না, যা তো এখান থেকে। শুধু শুধু কানের কাছে এসে ছাগলের মতো ম্যামা করিস। জুহি চোখ গোল গোল করে তার আপুর দিকে তাকায়। এরপর সে ঠোঁট ফুলিয়ে দুই হাত কোমরে রেখে বলে ওঠে, তাহলে তুমি ওই বাপ্পারাজের সেকেন্ড ভার্সনের বউ? খালি আমায় বকো, বেয়াদব মেয়ে। রুহি থমকে যায়, চোখ বড় বড় হয়ে যায়। এই ফাজিল মেয়েটা তাকে বেয়াদব বলছে, আবার কার বউ বানিয়ে দিয়েছে। কি? তুই কি বললি? আমি কার বউ? রুহির মাথার ভেতর এরর 404 বাজতে থাকে। রুহান ইকুয়াল বাপ্পারাজ সেকেন্ড ভার্সন। তাহলে জুহির মতে সে রুহানের বউ? বুঝতে পেরেই রুহি রীতিমতো গর্জে ওঠে। জুহি এতক্ষণে টের পায় তার আপু রেগেছে। সে আর দাঁড়ায় না। বাঘ দেখলে যেমন হরিণ দৌড়ায়, সেও তেমনই আইরে বাঁচাই বলে ছপাত করে ঘর থেকে পালায়। এদিকে রুহি আবার দ্বিধায় পড়ে গেল। তার কি যাওয়া উচিত হবে? না না করে নিজেকে নিজে বোঝাতে থাকলো, একজন অসুস্থ মানুষকে দেখতে যাওয়াটা তো নিতান্তই মানসিক কর্তব্য। এর পেছনে কোনো অনুভূতি জায়গা নেই। নিজেকে নিজে এই যুক্তিতেই বুঝিয়ে নিল। অবশেষে সব দ্বিধা দূরে ঠেলে চুপচাপ বেরিয়ে পড়লো হাসপাতালের দিকে। রোহান কেবিনের বেডে বসে শূন্য দৃষ্টিতে সামনে তাকিয়ে রুহির কথা ভাবছে। তার রুহিকে দেখতে ইচ্ছা করছে। একবার তাকে দেখতে পারলেই যেন একটু শান্তি পাবে। আবার নিজে নিজেই ভাবে, রুহির কি আর কোনো কাজ নেই? সে কি শুধু তার সামনেই বসে থাকবে? হঠাৎ কেবিনের দরজা খোলার শব্দে তার ভাবনায় ছেদ পড়ে। চোখ তুলে তাকিয়ে দেখে রুহি ভেতরে প্রবেশ করছে। রোহানের মনে এক ধরনের শান্তির ছোঁয়া লাগলো। রোহানের দৃষ্টির সম্মুখীন হতেই রুহির মনে হালকা সংকোচে ঢেউ খেলে গেল। লজ্জায় সে চোখ নামিয়ে নিল।
রুহির অবস্থা বুঝে রুহানের ঠোঁটের কোণে একটা শুকনো হাসির রেখা ফুটে উঠল। সে হাসি রেখেই রুহির উদ্দেশ্যে বলল, কাম। রুহি ঢোক গিলে মাথা নিচু করে রুহানের দিকে ধীরে ধীরে এগিয়ে যায়। অসতর্ক পায়ে বেড়ির দিকে এগিয়ে যেতেই তার পা পিছলে যায়, আর পরক্ষণেই নিজেকে আবিষ্কার করে রুহানের খুব কাছে তার গায়ের উপর। রুহান তার বাহু ধরে আগলে নিয়েছে। রুহি রুহানের দিকে তাকাতেই রুহান ফিসফিস করে বলে, আজকে দেখছি একটু বেশি আমাকে টাচ করছো। রুহি বেগতিক অবস্থায় পড়ে যায়। সে আমতা আমতা করে বলে, আমি ইচ্ছা করে পড়িনি, পা স্লিপ করে পড়ে গেছি। রুহান রুহির কথায় কোনো প্রতিউত্তর না করে ধীরে রুহিকে সোজা করে এরপর একটা হ্যাচকা টান দিয়ে তাকে নিজের কোলের উপর বসিয়ে দেয়। রুহি এমন ঘটনায় অপ্রস্তুত হয়ে পড়ে। বিস্ময়ে তার চোখ ছানা বড়া হয়ে যায়। রুহান দুই হাত দিয়ে রুহির কোমর চেপে ধরেছে। রুহানের এমন ছোঁয়ায় রুহি আরো কাহিল হয়ে যায়। পুরনো অনুভূতি আবারও জাগ্রত হয়। রুহান ঠোঁট বাঁকিয়ে বলে, প্রথমেই সরি, তোমার পারমিশন ছাড়াই টাচ করেছি, বাট তোমাকে কোলে নিতে আমি তোমার থেকে পারমিশন নিব না, বিকজ ইউ আর সাচ এ নটি গার্ল। আমার কথার অবাধ্য হও বারবার। রুহি অভিমানী চোখে রুহানের দিকে তাকায়। এরপর মেকি রেগে নাক ফুলিয়ে বলে, আমি মোটেও দুষ্টু না। রুহান রুহির গালে হাত রেখে শীতল দৃষ্টিতে রুহির দিকে তাকায়। রুহির এই রাগী মুখটা যে রুহানের ভীষণ প্রিয়। সে রুহির গালে তার বৃদ্ধ আঙ্গুল বুলাতে বুলাতে ফিসফিস করে বলে, মাই ফায়ারফ্লাই। রুহি রুহানের মুখে এমন নাম এই প্রথম শুনল। সে স্থির দৃষ্টিতে রুহানের দিকে তাকিয়ে অবুঝ গলায় বলে, রুহান ঠোঁট বাঁকিয়ে বলে, এটার মানে তুমি বুঝবে না। বুঝিয়ে বললেই তো বুঝবো। রুহান ঠোঁটের কোণে হাসি রেখেই বলে, তুমি যখন ভার্সিটিতে আমার দিকে ঝলসে যাওয়া দৃষ্টিতে তাকিয়ে ঝগড়া করতে, তখন আমার এই নামটা মাথায় আসতো। রুহির দৃষ্টি এখনো রুহানের পানে নিবদ্ধ। তার বুকের ভেতর ঝড় বইছে। মনে হাজারো প্রশ্ন। যে মানুষটার সাথে ভার্সিটিতে সারাদিন ঝগড়া করত, আজ সেই মানুষটা তার কত কাছে, অথচ তার আজ রাগ হচ্ছে না একটু। রুহি এবার জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে রুহানের চোখের দিকে তাকিয়ে শান্ত কণ্ঠে বলে, আপনি আমাকে কেন ভালোবাসেন? আমি তো দেখতেও। রুহান রুহির মুখে হাত দিয়ে তার কথা মাঝে থামিয়ে দিয়ে ফিসফিস করে বলে, রূপ, গুণ, অর্থ এসব দিয়ে যদি ভালোবাসা হয় তাহলে সেটা ভালোবাসা নয় রুহি, ওটা আকর্ষণ। আর তুমি তো আমার আকর্ষণ নও। আকর্ষণ হলে ভুলে যেতে পারতাম খুব সহজে। একটা চেহারাকে ভুলে যেতে কটা দিনই বা লাগে, কিন্তু তোমার কথা ভেবে বুকের ভেতর যে ব্যথা ওঠে, রাতে চোখ বন্ধ করলেই তুমি ফিরে ফিরে আসো। তোমার রাগ, তোমার জেদ, তোমার একগুঁয়েমি সব কিছু মিলিয়ে তুমি হয়ে গেছো আমার অস্তিত্বের এক অবিচ্ছেদ্য ব্যথা, যেটাকে চাইলেও মুছতে পারি না, বরং অনুভব করতে পারি। আমি জানি না কেন ভালোবাসি তোমায়। তোমাকে হারানোর ভাবনাতেই দম বন্ধ হয়ে আসে। তুমি অন্য কারো হয়ে যাবে ভাবলেই বুকের মধ্যে হাহাকার লাগে। তুমি অন্য কারো হয়ে যাবে ভাবলেই বুকের মধ্যে হাহাকার জাগে। এই ব্যাখ্যার কোনো মানে খুঁজে পাই না, তাই জানতে চেও না তোমায় কেন ভালোবাসি। রুহির চোখ ভিজে উঠেছে। নিজেও বুঝে উঠতে পারছেন এটা কান্না নাকি অব্যক্ত অনুভূতির ভার। সে চোখ বন্ধ করে নেয়, আর ঠিক তখনই দুফোঁটা অশ্রু গড়িয়ে পড়ে গাল বেয়ে। রুহান ভালোবাসা মাখা স্পর্শে রুহির গালটা মুছে দেয়। রুহি হুট করে আরো একবার রুহানকে আঁকড়ে ধরে, মাথাটা গুজে দেয় রুহানের হৃদস্পন্দনের ঠিক উপর, যেন এটাই তার একমাত্র আশ্রয়। রুহান ঠোঁটের কোণে মৃদু হাসি নিয়ে রুহির চুলে নরম চুমু খায়। ঠিক তখনই হঠাৎ কেবিনের দরজা খুলে যায়। হুড়মুড় করে ঢুকে পড়ে জনি, ঈশানার সাব্বির। তাদের চোখ আটকে যায় রুহানের চুমু দেওয়ার সেই মুহূর্তে। তিনজনের চোখ অবিশ্বাসে বিস্ফোরিত হয়ে ওঠে। রুহান আর রুহির দিকে চোখ গোল করে তাকিয়ে থাকে। তাদের উপস্থিতি টের পেতেই রুহান রুহি দুজনেই চমকে তাকায়। রুহি রুহানের বুক থেকে মাথা তুলে অস্থির হয়ে দ্রুত তার কোল থেকে নেমে দাঁড়িয়ে পড়ে। চোখ মুখ লজ্জায় আর অস্বস্তিতে লাল হয়ে গেছে তার। রুহানও মুহূর্তে মুখটাকে গম্ভীর করে সরু চোখে তাদের দিকে তাকায়। রুহি আর এক সেকেন্ডও দেরি না করে ছুটে কেবিনের বাইরে চলে যায়। তিনজনেই রুহির দৌড়ে চলে যাওয়ার দিকে তাকায়।
তারপর একসাথে রুহানের দিকে ঘুরে নাটকীয়ভাবে গলা খাকারি দেয় 3 বার। জনি এবার একটু এগিয়ে এসে রুহানের দিকে তাকিয়ে কৌতুক ভঙ্গিতে বলে, ভাই এটা তো দেখি রোমান্টিক হসপিটাল, প্রেসক্রিপশনে চুমু লেখা ছিল বুঝি? ঈশান আর সাব্বির হু হু করে হেসে ওঠে। সাব্বির ঠাট্টা সুরে বলে, আর আমরা টেনশনে ছিলাম, রোহান বুঝি কষ্টে আছে, কিন্তু এখন তো দেখি আসল ওষুধ পেয়েই রোহান পুরোপুরি সুস্থ হয়ে গেছে। রুহান এবার দাঁতে দাঁত চেপে বলে, থাপ্পড় দিয়ে গাল লাল করে দেব, চুপ কর ইডিয়েট। জনি ঠোঁট বাঁকিয়ে বলে, থাপ্পড় দিলে তো আর সত্য চাপা পড়ে থাকবে না। এমনিতেও আমি ওই দিন নখের আঁচল দেখেছিলাম, আর আজকে তো একেবারে সচক্ষে দেখলাম। ঈশান জনির দিকে তাকিয়ে সন্দিহান কণ্ঠে জিজ্ঞেস করে, কি দেখছিলি ভাই? নখের আসর মানে? জনি কিছু বলতে যাবে তার আগে রুহান রাগী কণ্ঠে বলে, জনি লিমিট ক্রস করবি না কিন্তু। জনি রুহানকে ঠান্ডা করতে আমতা আমতা করে বলে, আরে আমি তো মজা করছি। সাব্বির জনির কাঁধে হাত রেখে ভ্রুকুচকে বলে, মনে তো হচ্ছে আরও অনেক কিছু হয়েছে। কি রোহান, আমাদের থেকেও কি কিছু লুকাচ্ছিস ভাই? রুহান কিছু বলে না, মুখটাকে গম্ভীর করে বুকে আড়াআড়ি ভাবে হাত গুজে বসে থাকে। ঈশান এবার রুহানের পাশে বসে আফসোসের স্বরে বলে, আহারে, কেমন একটা রোমান্টিক সিনে এসে ঢিল মারলাম রে ভাই। রোহানের মুখ দেখেই মনে হচ্ছে চুমুর সফর মাত্র শুরু হয়েছিল। জনিও গম্ভীর মুখে বলে, শুধু মাথায় না, মনে হয় ফুল মেকআপ কিস প্ল্যান ছিল। দেখলি না কেমন কোলের ওপর বসিয়ে রেখেছিলাম? সাব্বির তাল মিলিয়ে মাথা চুলকে অন্যদিকে তাকিয়ে বলে, দেখে তো মনে হচ্ছে যে কোলের ওপর পোষা বিড়াল বসিয়ে আদর করছে। তা এরকম তেজি বিড়ালকে পোষ মানালি কিভাবে ভাই? রোহান আবারও গম্ভীর মুখ করে শক্ত কণ্ঠে বলে, আর একটা নোংরা কথা বললে এখন কিন্তু সত্যি আমার হাত চলবে। তিনজনেই ভয় পাওয়ার ভান করে মুখে আঙ্গুল দিয়ে রাখে। পরদিন সকাল 11টা। শহরের এক নিরিবিলি পার্কে ছায়া ঢাকা একটা বেঞ্চে বসে আছে মেহের। তার দৃষ্টি বারবার ঘড়ির কাঁটার দিকে ছুটে যাচ্ছে, মাঝে মাঝে ফোনের স্ক্রিনে চোখ বুলিয়ে নিচ্ছে। সকালেই রুহি তাকে জানিয়েছে সব সত্যি কথা সে অনন্যাকে বলে দিয়েছে। তাই আজ এই মুহূর্তটাই তাদের জন্য সবচেয়ে জরুরি। একান্ত কিছু কথা বলার, কিছু অপ্রকাশিত অনুভূতির পরিসমাপ্তির সময়। মিহির নিজেই অনন্যাকে ফোন করে এখানে আসতে বলেছে। অপেক্ষাটা যেন একটু বেশি দীর্ঘ মনে হচ্ছিল। ঠিক তখনই দূর থেকে দেখা গেল অনন্যাকে। চেনা সেই হাঁটা, চেনা চোখ, তবুও আজ যেন এক ভিন্ন রঙে রাঙানো। মেহের দ্রুত উঠে দাঁড়ালো। অনন্যার চোখে মুখে আজ এক অদ্ভুত লজ্জা আর সংকোচ। সে যে মেহেরকে এতদিন শুধুই বন্ধু ভেবেছে, আজ সেই মানুষটার দৃষ্টিতে নিজেকে নতুন করে আবিষ্কার করছে সে। তার মনে একটা অচেনা আলোড়ন, এক গুঞ্জন। মেহেরের চোখে চোখ রাখতেই বুকের গভীরে ধাক্কা খায় কিছু অপ্রকাশিত অনুভব। মেহের এবার মুচকি হেসে অনন্যাকে বলে, এত লজ্জা পাচ্ছিস যে? অনন্যা মেহেরের দিকে তাকায়, এরপর ধীর গলায় বলে, আমি কেন লজ্জা পাবো? সেটাই তো। তা এখানে কেন ডাকছিস সেটা জানিস? না বললে কিভাবে জানবো? মেহের এবার অনন্যার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলে, লাভ ইউ। অনন্যা আবেশে চোখ বন্ধ করে নেয়। এরপর ধীরে চোখ মেলে মেহেরের চোখের দিকে তাকায়। কাঁপা কণ্ঠে সে বলে, এটা হয় না। মেহেরের মুখটা গম্ভীর হয়ে যায়। সে গম্ভীর কণ্ঠে বলে, চিঠিটা পড়িসনি? অনন্যা আবারও কাঁপা কণ্ঠে বলে, পড়েছি। তোর ভালোবাসা নিয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু আমি তো এক ডিভোর্সি। আমি কি করে পারি তোর মতো নিষ্পাপ নিষ্কলঙ্ক জীবনে আমার কলঙ্কের ছাপ লাগাতে? লোকে কি বলবে? মেহের এবার অনন্যার মুখটা তার দু হাতের আঁচলাই নেয়। এরপর অনন্যার কানের কাছে মুখ নিয়ে গুনগুন করে গায়, যখন ও রূপ স্মরণ হয় থাকে না লোক লজ্জায় ভয়। অনন্যার চোখ বন্ধ করে নেয়। মেহের এবার অনন্যার চোখের দিকে তাকিয়ে বলে, তুই কি জানিস তোর এই অতীতটাকেই আমি সবচেয়ে বেশি সম্মান করি, কারণ সেই অতীতটাই তো তোকে গড়ে তুলেছে একজন সংগ্রামী শক্ত মেয়ে, যে ভেঙে পড়েনি বরং উঠে দাঁড়িয়েছে। তুই এক ডিভোর্সি। এই একটা শব্দ দিয়ে কি সব সম্পর্কে মানে মাপা যায়? তাহলে ভালোবাসার মতো পবিত্র অনুভূতিটাও তো মুছে পালিয়ে যাবে। এ সমাজের কথাই
লোকে কি বলবে তা দিয়ে কি জীবনের সিদ্ধান্ত নিতে হয়? আমি জানি তুই কলঙ্ক নয়, তুই আমার জন্য একটা পবিত্র ফুল, আর তোর জীবনে প্রতিটা দাগ আমার কাছে তোর মতোই পবিত্র। তোর মনের ভেতরে আমি ঘর বাঁধতে চাই, তোর অতীত নয়। আমি তোর পাশে দাঁড়িয়ে তোর ভবিষ্যৎ লিখতে চাই। তুই শুধু বল, তুই কি আমার বিশ্বাস করিস? অনন্যার চোখ ভিজে ওঠে। সে মেহেরের কথায় উপর নিচ মাথা নাড়ায়। মেহের অনন্যার চোখের পানি মুছিয়ে দিয়ে তাকে জড়িয়ে ধরে। অনন্যাও মেহেরের বুকে মাথা রেখে চোখ বন্ধ করে নেয়। মেহের অনন্যার মাথাটা তার বুক থেকে তুলে তার কপালে একটা চুমো এঁকে দিয়ে ফিসফিস করে বলে, উইল ইউ বি মাইন? অনন্যা মাথা নাড়িয়ে সম্মতি জানায়। মেহের একটা মুচকি হাসি দেয়, আবারও একই ভঙ্গিতে বলে, উইল ইউ ম্যারি মি? অনন্যা মেহেরের দিকে কান্না ভেজা চোখে তাকায়, এরপর চোখে পানি নিয়ে একটা হাসি দেয়। মেহের অনন্যার সম্মতি পেয়ে আবার তাকে জড়িয়ে নেয় তার বুকে। এটা এমন এক ভালোবাসা যেটা লুকিয়ে থাকে সমাজের মুখোশের আড়ালে, যেটা বেড়ে ওঠে ক্ষত ভরা অতীতের জমিতে, যেটা এক ডিভোর্সি মেয়েকে শুধু গ্রহণ করে না, সম্মান করে। মেহের অনন্যার অতীতকে ঘৃণা নয়, ভালোবাসে আজ। আর অনন্যা, সে এই প্রথমবার কাউকে নিজের মতো করে পাশে পেল। বিকেলেই রিলিজ দেয় রুহানকে। হাসপাতালের চার দেয়াল যেন হঠাৎ করে ফাঁকা ফাঁকা লাগছিল তার। রুহি আর একবারও আসেনি। জনিদের সেই হঠাৎ উপস্থিতি রুহিকে বোধহয় বিব্রত করেছিল, তাই সে আসেনি। রুহান অপেক্ষা করেছিল একবার রুহিকে চোখের দেখা একটুখানি উপস্থিতি, কিন্তু রুহি আসেনি। মনটা খানিকটা খারাপ হয় তার। আবার নিজেকে বোঝায় হয়তো সে লজ্জা পেয়েছে, না আসাটাই স্বাভাবিক। রুহান হাসপাতাল থেকে ফিরে রুমে ঢুকে ফ্রেশ হয়ে বিছানায় হেলান দিয়ে বসে। শরীরটা এখন অনেকটাই ভালো, আর মনটা সে তো আরো আগেই ভালো হয়ে গেছে। রুহির একটুখানি উপস্থিতি, একটুখানি ছোঁয়া যেন অদ্ভুত শান্তির প্রতিচ্ছবি রেখে গেছে তার ভেতরে। রুহান মৃদু একটা হাসি দেয়। অদ্ভুত তো, একটা মেয়ের মধ্যে কি এমন আছে যার কাছে গেলেই এতটা স্বস্তি লাগে? কি আছে এই মেয়েটার ভেতরে যেটা এখন তার ভালো থাকাটাকেই নির্ভর করায়? নিজেকেই প্রশ্ন করে রুহান, আর জবাব খুঁজে না পেয়ে আবারও মুচকি হাসে। এই সময় হঠাৎ করে অনন্যা এসে রুহানের রুমে ঢুকে পড়ে। রুহান তখনও মুচকি হাসি মুখে নিয়ে শূন্য দৃষ্টিতে কোথায় যেন হারিয়েছিল। ভাইয়ের মুখে এমন হাসি দেখে অনন্যা অবাক হয়। সে গিয়ে এসে ভ্রুকুচকে জিজ্ঞেস করে, নিজে নিজে আসছিস কেন ভাই? রুহান এতটাই ভাবনায় ডুবেছিল যে অনন্যার উপস্থিতি টের পায়নি। তার কণ্ঠস্বর শুনেই সে ভূত দেখার মতো চমকে ওঠে। আমতা আমতা করে বলে, কই না মানে এমনি। অনন্যা চোখ টিপে একটা দুষ্ট হাসি দিয়ে বলে, জানি জানি, এই হালকা লাজুক হাসির পেছনে নিশ্চয়ই রুহিরই নাম আছে, তাই না? তেমন কিছু না। অস্বীকার করলেও রুহানের মুখে লালচে আবা অনেক কিছু বলে দিচ্ছিল। অনন্যা এবার পাশে এসে বসে, এক হাতে ভাইয়ের কাঁধে আলতো চাপ দিয়ে মজা করে বলে, তা রুহিকে কবে নিজের করে নিবি? হ্যাঁ। রুহান একটু চুপ করে থেকে গলায় গভীরতা এনে বলে, যখন রুহি আমায় চাইবে তখন। অনন্যা এবার চট করে জিজ্ঞেস করে, আর যদি না চায় তখন? এই প্রশ্নে রুহানের মুখখানি গম্ভীর হয়ে যায়, কিন্তু তার তখনই কালকের মুহূর্তগুলোর কথা মনে পড়ে। রুহির চোখের ভাষা, স্পর্শ, নির্ভরতা সবকিছু যেন বলে দিচ্ছিল মেয়েটা তাকে চাই, শুধু মুখে বলতে পারে না। সে একটু মুচকি হেসে জবাব দেয়, চাইবে। অনন্যা চোখ কুচকে বলে, বাবা, আমার ভাইয়ের কি কনফিডেন্স! রুহান একটু ঠোঁট বাঁকিয়ে হেসে নেয়, কিন্তু চোখে তখনও রুহির ছবি স্পষ্ট। এরপর অনন্যা হঠাৎ বলে, কাল তোর জন্য একটা সারপ্রাইজ থাকবে। রুহান ভ্রুকুচকে তাকায়। কি সারপ্রাইজ? অনন্যা মুচকি হেসে বলে, বলে দিলে কি আর সেটা সারপ্রাইজ থাকবে রে পাগল? রুহান আর কিছু না বলে শুধু চোখ ছোট করে তাকায়। এরপর ভাই বোন আরো কিছুক্ষণ গল্প করে হালকা হাসাহাসি চলে। তারপর অনন্যা রুম থেকে উঠে বেরিয়ে যায়। রুহি বিছানায় শুয়ে ফোনটা হাতে নিয়ে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। ফোন করব নাকি করব না, সে একই প্রশ্নটা মাথার ভেতর বারবার ঘুরছে। কেবল একটা ফোন করতে এত অস্থির লাগছে কেন? বুকের ভেতর ধুকপুক করছে, মনে হচ্ছে লজ্জা আর দুশ্চিন্তা মিলে বুক চেপে ধরেছে। 5 মিনিট হয়ে গেল, তবু কিছুতেই নিজেকে সাহসী মনে হচ্ছে না। শেষমেশ সব দ্বিধা কাটিয়ে রুহি সাহস করে ফোনটা ডায়াল করলো। দুবার রিং হতে না হতেই ওপাশ থেকে কল রিসিভ হয়। রুহানের ঠোঁটে একটা নরম হাসি খেলে গেল। স্ক্রিনে ভেসে উঠল সেই নাম, ফায়ারফ্লাই।
রুহির নাম্বারটা সে এই নামেই সেভ করে রেখেছিল বহু আগেই। সেই নামটা দেখেই তার চোখে এক ধরনের উজ্জ্বলতা জেগে উঠল। রুহির ফোন পেয়ে তার মনের মধ্যে এক অদ্ভুত প্রশান্তি ছড়িয়ে গেল। সে এবার হ্যালো বলাতেই ওপাশে রুহির হৃৎপিণ্ড যেন ধুমধাম নাচ শুরু করেছে। রুহি এবার জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে নরম স্বরে বলে, ভালো আছেন? রুহান কিছুক্ষণ ভাবলো, এরপর একটু নাটুকে ভঙ্গিতে বলে, হুম, বুকে ব্যথা করছে। রুহি অস্থির কণ্ঠে বলে, সে কি? ডাক্তারকে বলুন তাড়াতাড়ি। রুহান ঠোঁট টিপে হেসে কিন্তু কণ্ঠে সিরিয়াস ভাবেনে বলে, এই ব্যথা তো ডাক্তার সারাতে পারবে না। রুহি ভ্রুকুচকে বলে, মানে? রুহান ফিসফিস করে বলে, এই ব্যথাটা ফায়ারফ্লাইয়ের অভাব থেকে হচ্ছে, সে সামনে আসলেই ব্যথাটা সেরে যাবে। রুহির হঠাৎ চোখ বড় হয়ে গেল। কি ভয়ঙ্কর বাজে লোক! কথার মার পেছে একদিকে যেমন তাকে লজ্জায় ফেলে দিচ্ছে, তেমনি ভেতরে একটা অদ্ভুত ভয়ও ঢুকিয়ে দিচ্ছে। রুহির মুখ শুকিয়ে এলো, লজ্জায় আর কিছু বলতে পারলো না। রুহান আবার বলে, চুপ করে আছো যে, এখন কাকে ডাকবো বলো? রুহির মুখ লাল হয়ে উঠল। সে বিড়বিড় করে বলল, অসভ্য লোক একটা। এই কথা বলেই ধপ করে ফোন কেটে দেয়। সে তো জানতে চেয়েছিল লোকটা ভালো আছে কিনা, আর এদিকে লোকটা তাকে একরাশ লজ্জায় ডুবিয়ে দিল। রুহান রুহির বিড়বিড় করে বলা কথাটা শুনে ফেলে। ফোনের পর্দার দিকে তাকিয়ে তার ঠোঁটের কোণে এক চিলতে মুচকে হাসি খেলে যায়। এদিকে জুহি বাইরে থেকে ঘরে প্রবেশ করতেই রুহির বলা অসভ্য লোক একটা কথাটা শুনে ফেলে। জুহি চোখ কুচকে সন্দেহ ভরা দৃষ্টিতে তার আপুর দিকে তাকায়। এরপর চোখ শুরু করে বলে, অসভ্য লোক কাকে বললে আপু? জুহি ঝট করে মাথা তোলে। এই মেয়েটা বারবারই কিভাবে যেন তার প্রাইভেট কথা শুনে ফেলে। সে একটু ভ্রুকুচকে মেয়েকে রেগে বলে, তোর আর কোনো কাজ নাই? খালি দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার কথাগুলো শুনিস? জুহি তৎক্ষণাৎ কোমরে দুই হাত রেখে বলে, আমার কান পেঁচার মতো, বুঝছো? গাছের উপরে বসে থাকলেও নিচের সব কথা শুনতে পাই। বলেই মুখ ভেঙচিয়ে এমনভাবে দেখায় যেন জিতেই গেছে সে। রুহি আগের ভঙ্গিতেই বলে, তো জানা প্যাঁচার মতো গাছেই বসে থাক, মানুষের ঘরে কেন আসলি? জুহি এবার নাক ফুলিয়ে অভিমানী কণ্ঠে বলে, তুমি দিন দিন বেশি ঝগড়ুটে হয়ে যাচ্ছ আপু, খালি আমার সাথে ঝগড়া করো। আর তুমি ফোনে কার সাথে কথা বলছিলে? রুহি এবার উঠে দাঁড়ায়। এরপর জুহির মাথায় আলতো একটা চাপড় দিয়ে বলে, ঝগড়া তুই করিস ফাজিল মেয়ে, আর তুই আমার থেকে প্রশ্ন করার কে? আমি যার সাথে ইচ্ছা হয় তার সাথে কথা বলবো, তাতে তোর কি? জুহি এবার নাক ফুলিয়ে অভিমানী মুখ করে দরজার দিকে যেতে যেতে হঠাৎ ঘুরে দাঁড়ায়। এরপর দু হাত পেছনে দিয়ে দাঁড়িয়ে এমন ভাবে বলে যেন একটা ফিল্মের ডায়লগ শোনাতে চাচ্ছে, তুমি ওই বাপ্পারাজের সেকেন্ড ভার্সনের সাথে প্রেম করছো তাই না? আমি আম্মুকে সব বলে দেব। বলে কসকসিয়ে দৌড় দেয় ঘরের বাইরে, যেন রুহি ধরতে না পারে। রুহি চোখ বড় করে তাকায়, এ তো ঘরের শত্রু বিভীষণ।